হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সাম 2024-এর সাজেশন। ঠিক আছে, তোমাদের স্ট্রাকচারটা কীরকম হবে এক্সামে? এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা অথবা এসএকিউ টাইপের কোয়েশ্চান 18 নাম্বার থাকবে। আর 2 মার্কের কোয়েশ্চান থাকবে 6টা, মানে 6 দুগুণে 12 নাম্বার। আর 5 মার্কের কোয়েশ্চান থাকবে 2টো, তাহলে 5 দুগুণে 10। টোটাল তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। তাহলে প্রথমের যে কোয়েশ্চানটা আছে, অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর মুখ্য বৈশিষ্ট্যগুলি 2টি উদাহরণসহ উল্লেখ করো। তাহলে প্রথম পয়েন্টটা কি হবে? এদের শৈশবকাল বা লার্ভা দশা জলে এবং পূর্ণাঙ্গ দশা স্থলে অতিবাহিত হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এদের ত্বক নগ্ন গ্রন্থিময় এবং সিক্ত। 3 নম্বর হচ্ছে অগ্রপদ এর 4টি পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এদের অবসারণী ছিদ্র থাকে। 5 নম্বর পয়েন্টে এই ছিদ্র রেচন পদার্থ এবং জননগত পদার্থ দেহের বাইরে নির্গত হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মিশ্র রক্ত প্রবাহিত হয় শীতল রক্তবিষ্ট প্রাণী। উদাহরণ হচ্ছে কুকনে না ব্যাং, সোনা ব্যাং। বন্ধুরা, যদি তোমাদের এই অ্যান্সারগুলো লেখার আছে, তাহলে ইচ্ছে আছে, তাহলে ভিডিওটা পজ করে এই ভিডিওর উত্তরগুলো লিখে নিতে পারো। তারপরে কোশ্চেন হচ্ছে ব্রায়োফাইটার 2টি বৈশিষ্ট্য লেখো। ব্রায়োফাইটার 2টি বৈশিষ্ট্য লেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এদের দেহে, উত্তরটা হচ্ছে এদের 1 নম্বর পয়েন্ট, এদের দেহে কাণ্ড ও পাতা থাকে কিন্তু মূল থাকে না। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত, সংবহন কলা থাকে না। 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের মূল ভিত্তি বলে কেন? অ্যান্সার হচ্ছে প্রত্যেক সজীব বস্তুর ভিতর প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমেই কোষের সজীব কোষ। প্রোটোপ্লাজমের ভিতর নানা প্রকার বিপাকক্রিয়া ঘটায় জীবের সজীবতার প্রকাশ ঘটে। প্রোটোপ্লাজম নষ্ট হলে জীবের মৃত্যু ঘটে, তাই প্রোটোপ্লাজমকে জীবনের মূল ভিত্তি বলে। তারপর কোশ্চেন হচ্ছে কোয়াসারবেট কি? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপারিন এর মতে রাসায়নিক বিবর্তনের ফলে সৃষ্ট বৃহদাকার জৈব যৌগগুলির আন্তর আণবিক বল দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে বড় বড় কলয়েড বিন্দু তৈরি করে, এগুলিকে কোয়াসারবেট বলা হয়। তারপরে কোশ্চেন হচ্ছে গরম তরল স্যুপ কি? এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। গরম তরল স্যুপ বা যেটাকে হট ডাইলুয়েট স্যুপ বলা হয়। অ্যান্সার হচ্ছে আদিম পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের ফলে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য জটিল জৈব যৌগের উৎপত্তি সম্ভবত তৎকালীন উত্তপ্ত সমুদ্রের জলে হয়েছিল। তারপরে বিজ্ঞানী হ্যালডেন এইসব জৈব যৌগ ও সমুদ্রের গরম জলের মিশ্রণকে গরম তরল স্যুপ নামে অভিহিত করেন। কে করেন? বিজ্ঞানী হ্যালডেন প্রথম এইসব জৈব যৌগ ও সমুদ্রের গরম জলের মিশ্রণকে গরম তরল স্যুপ নামে অভিহিত করেন। আর অপারিন গরম তরল স্যুপকে প্রাইমর্ডিয়াল স্যুপ বলে বর্ণনা করেন। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে প্রোটোসেল বা প্রাথমিক কোষ কি? অ্যান্সার হচ্ছে এখানে যেসব কোশ্চেনগুলো দেওয়া আছে সবগুলো ইম্পর্ট্যান্ট। তার মধ্যে থেকে যেগুলো স্টার মার্ক বেশি আছে, মানে 3টা স্টার আছে বা 2টো স্টার আছে,
তার মানে ওগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওগুলো করবেই করবে, আর এগুলোও করবে। ঠিক আছে, এগুলো থেকেই কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন হচ্ছে কি 6 নম্বরে 6 নম্বরে হচ্ছে প্রোটোসেল বা প্রাথমিক কোষ কী। তাহলে অ্যান্সারটা কি আছে, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের ভিতর নগ্ন জিন প্রবেশ করে যে আদিম কোষীয় সংগঠন তৈরি করে তাকে প্রাথমিক কোষ বা প্রোটোসেল বলে। এবার 7 নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে প্রোটোসেল ভাইরাসের মতো নিউক্লিয় প্রোটিন যুক্ত অবায়ুজীবী ও পরভোজী পুষ্টি সম্পন্নকারী কোষীয় গঠন বিশেষ। 2 নম্বর হচ্ছে এদের কোষীয় বিক্রিয়া নিয়ন্ত্রণহীন ও প্রতিলিপি গঠন ত্রুটিযুক্ত ও অনির্দিষ্ট। এবারে পরের কোশ্চেন হচ্ছে ট্রান্সজেনিক জীব কি, এটাও ইম্পর্ট্যান্ট। যখন কোনো জীবের জিন অন্য জীবদেহে প্রবেশ করিয়ে মানুষের প্রয়োজন অনুযায়ী নতুন জীব সৃষ্টি করা হয় তখন জীবটিকে ট্রান্সজেনিক জীব বলে। তাহলে এক কথায় বলতে গেলে কি হচ্ছে, এটা যখন অন্য কোনো জীবের জিনটা অন্য জীবদেহে প্রবেশ করিয়ে নতুন জীব সৃষ্টি করছে তাকে বলছে ট্রান্সজেনিক জীব। যেমন উদাহরণ কি আছে, বিটিল তোলো মানে উদ্ভিদের ক্ষেত্রে, আর প্রাণীর ক্ষেত্রে কি রসি নামক গরু। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হলো আইসিবিএন এবং আইসিজেডএন এর পুরো নামটা কি। তাহলে আইসিবিএন এর পুরো নাম কি বটে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর আইসিজেডএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এবার পরের কোশ্চেন হচ্ছে বিপাক কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমে যে অনবরত গঠনমূলক ও ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি চলছে তাদের একত্রে কি বলা হয়, বিপাক বলা হয়। ঠিক আছে, কোয়াসারভেটের গুরুত্ব লেখো। প্রোটোপ্লাজমের কলয়েড গঠনের সঙ্গে কোয়াসারভেটের গঠনের মিল থাকায় কোয়াসারভেটকে আদিজীবের পূর্ব গঠন বলে মনে করা হয়। ঠিক আছে, কোয়াসারভেট সংগঠনেই জীব সৃষ্টিতে প্রয়োজনীয় বিক্রিয়া ঘটতে সাহায্য করেছিল। নানা রকম আকার ও জৈব যৌগের সমন্বয়ে গঠিত কোয়াসারভেটগুলির উপর প্রাকৃতিক নির্বাচন ক্রিয়াশীল হয় ও ফলে কোয়াসারভেট থেকে প্রাচীন কোষের উৎপত্তি হয়। এটা হলো কোয়াসারভেটের গুরুত্ব। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এটার অ্যান্সার কি আছে, জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, কি বলেছে, জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস এর আইন কানুন বা ও বিধি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি কি বলে, ট্যাক্সোনমি হচ্ছে জীবের শনাক্ত, যে জীববিজ্ঞান যে শাখা কি জীবের শনাক্তকরণ করছে এবং নামকরণ করছে এবং শ্রেণীবিন্যাসে নিয়ে যে আলোচনা করা হচ্ছে। শনাক্তকরণ মানে কি চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, এর পরের কোশ্চেন হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কি বোঝো। ট্যাক্সোনমিক হায়ারার্কি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কি বোঝো, অ্যান্সারটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলিকে ক্রমান্বয়ে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর রীতিকে কী বলা হয়, ট্যাক্সোনমিক হায়ারার্কি। মানে এখানে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কি বলছে, যে এই যে জীবের শ্রেণীবিন্যাস যেটা আছে সেটা ট্যাক্সোনমিকের ক্যাটাগরি অনুযায়ী ছোট থেকে বড় হচ্ছে এবং বড় থেকে ছোট করছে, এই যে সাজাচ্ছে ছোট থেকে বড় এবং বা বড় থেকে ছোট, এই পদ্ধতিটা কি বলছে, ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে। দ্বিপদ নামকরণ, এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্বিপদ মানে দুটি পদ থাকবে। তাহলে অ্যান্সারটা কি আছে, কোনো জীবকে পৃথিবীর সর্বত্র একই নামে চিহ্নিত করবার জন্য সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাহলে বিজ্ঞানীটার নাম কি বলে, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দুটি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করেন। একে কি বলছে, একে বলছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন। তাহলে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন, অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলার কারণ হচ্ছে 1 নম্বর পয়েন্টে যদি সায়েন্সে যদি পয়েন্ট দিয়ে অ্যান্সার করো তাহলে নাম্বারটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, 1 নম্বরে ব্যাকটেরিয়ায় উদ্ভিদের মতো কোষপ্রাচীর আছে,
2 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ায় যেমন সিউডোমোনাস, ক্লোরোবিয়াম ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকায় তারা উদ্ভিদের মতো খাদ্য প্রস্তুত করতে পারে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু ব্যাকটেরিয়া উদ্ভিদের মতো ভিটামিন সংশ্লেষ করতে পারে। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো উদ্ভিদের মতো ভিটামিন সংশ্লেষ করতে পারে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে বেশিরভাগ ব্যাকটেরিয়া উদ্ভিদের মতো অঙ্গজ জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করতে পারে। এবার পরের কোশ্চেন হচ্ছে নিমাটোসিস্ট কি? অ্যান্সার হচ্ছে কি নিডারিয়া পর্বের। কোন পর্বের? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের বহিস্তকে, বহিস্তক মানে বাইরের ত্বকে, এমনকি কোর্সিকার বহির্ভাগে এক প্রকার দংশক কোষ থাকে। কোষগুলিকে নিডোব্লাস্ট কোষ বলে। এই কোষের ভিতরে চাবুকের মতো একটি অঙ্গাণু থাকে যা এক প্রকার কি টক্সিন ক্ষরণ করে, খাদ্যবস্তুকে অসাড় করে দেয়। ঠিক আছে, খাদ্যবস্তুকে অসাড় করে দেয়। একে কি বলা হয়? নিমাটোসিস্ট। ঠিক আছে, এটি খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষার সাহায্য করে। ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী কাদের বলে? অ্যান্সার হচ্ছে ভ্রূণের পরিস্ফুরণকালে যে সমস্ত প্রাণীদের গ্যাস্ট্রুলীয় 3টি স্তর, কী 3টি স্তর? অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম গঠিত হয় তাদের ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। ট্রিপ্লো মানে তিনটা থাকবে, মানে এখানে 3টা আছে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, 3টা স্তর আছে। যেমন অ্যান্সার কি হচ্ছে প্ল্যাটিহেলমিনাথিস পর্ব থেকে শুরু করে কর্ডাটা পর্বের সকলেই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীর উদাহরণ। কম্বোপ্ল্যাট কি? এর কাজ কি? তাহলে এটাও নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে সিলিয়া দ্বারা গঠিত চিরুনির মতো, কারণ কেমন? চিরুনির মতো দেখতে এবং সমদূরত্বে অবস্থিত 8টি প্লেটের গঠন দেখা যায়। একে কম্বোপ্লেট বলে। এর কাজ কি? প্রাণীর গমনে কম্বোপ্লেট সাহায্য করে। ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীদের 3টা বৈশিষ্ট্য। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নোটোকর্ডটা কি? পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে একটি স্ফীত দণ্ডের মতো নলাকার গঠন দেখা যায়। একে নোটোকর্ড বলে। কোনো প্রাণীতে এটি সারা জীবন থাকে, আবার কোনো প্রাণীতে মানে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নার্ভ কর্ড। নোটোকর্ডের পৃষ্ঠদেশে দেহের দৈর্ঘ্য বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড অবস্থিত। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র। এটা কি? ভ্রূণাবস্থায় অথবা পূর্ণাঙ্গ অবস্থায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র দেখা যায়। এবারে পরের কোশ্চেন হচ্ছে ম্যান্টল কি? এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। ম্যান্টল কি? এর গুরুত্ব কি? মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের সমগ্র আন্তর্যন্ত্র বা অঙ্গগুলি যে পাতলা পেশিময় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে ম্যান্টল বা পেরিয়াম বলে। ঠিক আছে। এর গুরুত্ব কি আছে? এর গুরুত্ব ম্যান্টল থেকে খরিত পদার্থ খোলক গঠনে সাহায্য করে। তাহলে ম্যান্টল থেকে যে খরিত পদার্থ বেরোচ্ছে সেটা কি? খোলক গঠনে সাহায্য করছে। পরের কোশ্চেন আছে জিমনোস্পার্ম, যেটাকে ব্যাক্টোবীজি বলা হয়, এবং অ্যামজিওস্পার্ম, যেটাকে গুপ্তবীজি বলা হয়। এর পার্থক্য লেখো। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে পার্থক্যটা কি হচ্ছে? উদ্ভিদ দেহ হিসাবে ব্যাক্টোবীজি কি? কাস্টল, বহুবর্ষজীবী,
চিরহরিৎ বৃক্ষ। আর গুপ্তবীজি উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় এবং 1 বর্ষ, 2 বর্ষ আর বহু বর্ষ তিনটাই হয়। ঠিক আছে, এবারে 2 নম্বরের কোশ্চেন, এই 2 নম্বরের পয়েন্ট হচ্ছে ট্রাকিয়া ও সঙ্গীকোষ। ট্রাকিয়া ও ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না, গুপ্তবীজি জাইলেমে ট্রাকিয়া ও সঙ্গীকোষ থাকে। ফুল, পরের পয়েন্ট, ফুল আদর্শ ফুল গঠিত হয় না ব্যক্তবীজিতে, আর গুপ্তবীজিতে আদর্শ ফুল গঠিত হয়। আর ব্যক্তবীজিতে দ্বিনিষেক ঘটে না, গুপ্তবীজিতে দ্বিনিষেক ঘটে। পরের কোশ্চেন হচ্ছে একবীজপত্রী, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের প্রথম পয়েন্ট হচ্ছে মূলে। মূলে কি আছে? অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল দেখা যায়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের স্থানিক প্রকৃতির দেখা যায়, মূল দেখা যায়। পাতা একবীজপত্রীতে সমাঙ্গপিষ্ট শিরাবিন্যাস সমান্তরাল প্রকৃতির হয়, আর দ্বিবীজপত্রীতে বিষমপৃষ্ঠ শিরাবিন্যাস আর জালিকার মতো হয়। এবারে পরের পয়েন্ট হচ্ছে ফুল। একবীজপত্রী উদ্ভিদে ফুলে প্রতিটি স্তবক 3টি বা তার গুণিতকে থাকে, যেমন 3 2 6, 3 3 9 এইরকম হিসাবে থাকে। আর দ্বিবীজপত্রীতে ফুলে প্রতিটি স্তবক 4টি বা 5টি বা তাদের গুণিতক হিসাবে থাকে। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য কি? তাহলে প্রকৃতি হিসাবে মানে প্রকৃতি পয়েন্ট অনুযায়ী ব্রায়োফাইটা এরা উভচর উদ্ভিদ নামে পরিচিত। ঠিক আছে, আর টেরিডোফাইটা এরা সংবহন কলা যুক্ত অপুষ্পক উদ্ভিদ নামে পরিচিত। আর 2 নম্বরে হচ্ছে প্রধান উদ্ভিদ দেহ হ্যাপ্লয়েড লিঙ্গধর প্রকৃতির দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভাজিত থাকে না। আর টেরিডোফাইটায় ডিপ্লয়েড রেণুধর প্রকৃতির দেহ মূল, কাণ্ড আর পাতায় বিভাজিত থাকে। সংবহন কলা ব্রায়োফাইটার থাকে না, টেরিডোফাইটার থাকে। রাইজয়েড ব্রায়োফাইটার থাকে, আর টেরিডোফাইটার থাকে না। রেণু হচ্ছে ব্রায়োফাইটার সমরেণুযুক্ত, আর টেরিডোফাইটার সমরেণু অসমরেণু দুটাই আছে বা দুটাই থাকতে পারে। ডিএনএ আর আরএনএ পার্থক্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটার প্রথম পয়েন্ট হচ্ছে ডিএনএতে এটি প্রধানত কি দ্বিতন্ত্রী, আর আরএনএতে এটি প্রধানত একতন্ত্রী। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএনএ নিউক্লিয়াসের ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের ধাত্রে অবস্থান করে। আরএনএতে সেটা কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজম ও রাইবোজোমে অবস্থিত। ঠিক আছে, সাইটোপ্লাজম এবং রাইবোজোমে অবস্থিত। এবারে ডিএনএ 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিঅক্সিরাইবোজোম শর্করা 5-C থাকে। আরএনএতে রাইবোজ শর্করা 5C থাকে। এটা ডিএনএতে এডিনিন, গুয়ানিন নামক পিউরিন এবং থাইমিন ও সাইটোসিন নামক পিরিমিডিন ক্ষার উপস্থিত। আরএনএতে এডিনিন, গুয়ানিন নামক পিউরিন এবং ইউরাসিল ও সাইটোসিন নামক পিরিমিডিন ক্ষার থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএনএতে জিন গঠন করে জীবের বংশগত বৈশিষ্ট্য পুরুষানুক্রমে বহন করে। আর আরএনএতে রাইবোজোম তৈরি এবং প্রোটিন সংশ্লেষের কিছু আরএনএ যুক্ত ভাইরাসে জিন গঠন করে। ঠিক আছে, ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট আছে। ভাজক কলা প্রথম পয়েন্ট হচ্ছে কোষগুলির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, আর স্থায়ী কলায় কোষ গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার হয়। ভাজক কলায় কোষগুলি সজীব হয়, কিন্তু স্থায়ী কলায় কোষগুলি সজীব অথবা মৃত দুটাই হতে পারে, মানে উভয় হতে পারে। ভাজক কলায় কোষ প্রাচীর পাতলা হয়, স্থায়ী কলায় কোষ প্রাচীর কী হয়? পুরু হয়। 4 নম্বরে ভাজক কলায় কোষান্তর, রন্ধ্র ও ভ্যাকুয়াল অনুপস্থিত থাকে, আর স্থায়ী কলাতে কোষান্তর, রন্ধ্র ও ভ্যাকুয়াল উপস্থিত থাকে। পরের কোশ্চেন হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 4টা স্টার দেওয়া আছে। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক কোষ কী আছে? সরল
কোষ আয়তনে কি আছে, ছোট। ইউক্যারিওটিক কোষ জটিল, কোষ আয়তনে বড়। প্রোক্যারিওটিক কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না। আর ইউক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোমও গঠিত হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না প্রোক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোক্যারিওটিক কোষে মেসোজোম শোষণে সাহায্য করে, আর ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া শোষণে সাহায্য করে। 5 নম্বরে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ হলো এই কোষের উদাহরণ প্রোক্যারিওটিক কোষে। আর উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ হলো এই কোষের উদাহরণ, মানে ইউক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে এইটা। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়ম মা বলি। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে কি পয়েন্ট, উদ্ভিদের নামকরণ প্রাণীর নামকরণ থেকে কি হয়, সম্পূর্ণ আলাদা রকম হয়। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাণী ক্ষেত্রে টাইপগণের সঙ্গে IDAE ও উদ্ভিদের ক্ষেত্রে টাইপগণের সঙ্গে CEAE যোগ করে গোত্রের নামকরণ করতে হয়। 3 নম্বরে প্রতিটি প্রজাতির একটি মাত্র বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণ প্রচলিত হবে। নামকরণের ক্ষেত্রে প্রথম পদটি হলো গণ, প্রথম পদটা কী বলে, গণ। আর দ্বিতীয় পদটি হলো প্রজাতিক পদ। এবং বৈজ্ঞানিক নাম সর্বদা কী হয়, ল্যাটিন ভাষায় হয়। বৈজ্ঞানিক নামটা সর্বদা কী ভাষায় হবে, ল্যাটিন ভাষায়। 4 নম্বরে গণের নামকরণে একটি মাত্র পদ ব্যবহৃত হবে, এটি বিশেষ্য পদ হবে। এই পদটা কী হবে, বিশেষ্য পদ। প্রথম অক্ষরটি বড় হরফে লিখতে হবে, প্রথম অক্ষরটা বড় হরফে লিখতে হবে। 5 নম্বর হচ্ছে প্রজাতি নামকরণে প্রজাতিক পদটির অক্ষর ছোট হরফে লিখতে হবে। সাধারণত এটি গণের ব্যাকরণ হিসেবে ব্যাকরণগত বিশেষণ হবে। যেমন ম্যাগনিফেরা ইন্ডিকা, এর আই ছোট হরফে লেখা হয়েছে, এই যে আইটা ছোট হরফে লেখা হয়েছে। বিজ্ঞানসম্মত নাম 6 নম্বরে বিজ্ঞানসম্মত নাম ছেপে প্রকাশ করলে ইটালিক্স এ লিখতে হবে, নতুবা হাতে লিখলে গণ, নাম ও প্রজাতি পদ পৃথকভাবে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। কোশ্চেনগুলো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু বেশি হলেও কোনো করার নেই। লাইফ সায়েন্সের সাজেশন করা অসম্ভব, তাও এগুলা যদি করে যাও তাহলে এগুলা থেকে কমন পাবে, এইভাবে, এটা আমি শিওর। ঠিক আছে, 28 নম্বরের কোশ্চেন হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। যে সকল অ্যামিনো অ্যাসিড মানবদেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন, তাই বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, এদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। বাইরে থেকে যে খাবারটা গ্রহণ করে সেটাকে বলছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটা, 8টা। উদাহরণ ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন। এবার পরের কোশ্চেন হচ্ছে পিএইচ স্কেল কি। কোনো পদার্থ দ্রবণে আম্লিক না ক্ষার তার যে স্কেলের সাহায্যে প্রকাশ করা হয় বা মাপা হয়, কি আম্লিক বটে না ক্ষার বটে, সেইটা যে স্কেল সাহায্যে মাপা হয় তাকে পিএইচ স্কেল বলায়। ডিএনএর পিউরিন ও পিরিমিডিন বেসগুলি কি কি। ডিএনএর পিউরিন বেসগুলি হলো অ্যাডিনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন বেসগুলি হলো থাইমিন আর সাইটোসিন। ঠিক আছে, এবারে ডিএনএ এবং আরএনএ কাজ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ডিএনএ এবং আরএনএ কাজগুলি লেখো। ডিএনএর কাজ কি, বংশগতির ধারক ও বাহক। ডিএনএ জিন গঠন করে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে পুরুষানুক্রমে বহন করে। 2 নম্বর হচ্ছে প্রোটিন সংশ্লেষ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যা কোষের সাইটোপ্লাজম এসে রাইবোজোমের সহায়তায় প্রোটিন তৈরি করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আরএনএ সংশ্লেষ। ডিএনএ নানা প্রকার আরএনএ সংশ্লেষ করে। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে
ট্রান্সক্রিপশন বলে। এখানে কোশ্চেন যদি দেয় যে ট্রান্সক্রিপশন কি, তাহলে কি বলবে যে ডিএনএ নানা প্রকার আরএনএ সংশ্লেষ করে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া কী বলা হয়? ট্রান্সক্রিপশন। নিয়ন্ত্রক ক্রিয়া, ডিএনএ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোষের সকল প্রকার জৈবিক কার্যাবলীর নিয়ন্ত্রক। এবার আরএনএর কাজ কি আছে? জিন গঠন। জিন গঠনটা কীভাবে করছে? উদ্ভিদ ভাইরাস ও কয়েক প্রকার প্রাণী ভাইরাস যেমন এইচআইভি এ আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন গঠন করে বংশগতির বার্তা বহন করে বা প্রেরণ করে। রাইবোজ পরবর্তী হচ্ছে রাইবোজ। আরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজ নামক সাইটোপ্লাজমে অঙ্গাণু গঠন করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটিন সংশ্লেষ। এমআরএনএ এবং টিআরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তারপরে কোশ্চেন হচ্ছে প্লাজমোডেসমাটা কি? পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষিত হয় তাকে প্লাজমোডেসমাটা বলে। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হচ্ছে কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য বলে কেন? এটা ইম্পর্টেন্ট আছে। কোষ পর্দার মাধ্যমে দ্রাবক অণু চলাচল করতে পারে, কিন্তু সকল প্রকার দ্রব্যের অণু যাতায়াত করতে পারে না। কোষ পর্দার মাধ্যমে নির্দিষ্ট কিছু দ্রব্যের অণু যাতায়াত করে, তাই কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে। ঠিক আছে, প্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ কোষের ডিম্বাকার দ্বি-একক পর্দা বিশিষ্ট রঞ্জক পদার্থ যুক্ত বা রঞ্জক পদার্থবিহীন যে সব অঙ্গাণু খাদ্য সংশ্লেষ, বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে তাদের কি বলা হয়? প্লাস্টিড বলে। তাদের প্লাস্টিড বলে। এবারে তারপরে কোশ্চেন হচ্ছে প্লাস্টিডের শ্রেণীবিভাগ। প্লাস্টিডকে প্রথমে দুভাগ ভাগ করা হয়। একটা কি আছে? বর্ণযুক্ত প্লাস্টিড, একটা বর্ণবিহীন বা বর্ণহীন, যেটাকে বলা হয় লিউকোপ্লাস্টিডও। এই বর্ণযুক্ত প্লাস্টিডকে আবার দুভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে কোরোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। কোরোপ্লাস্টিড কোনটা? যেগুলো সবুজ বর্ণযুক্ত, আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণবিহীন বা সবুজ ছাড়া অন্য বর্ণ যেগুলো। এবারে ক্রোমোপ্লাস্টিডকে আবার 4 ভাগ করা হয়। কি কি? ক্যারোটিনোপ্লাস্ট, জেন্থোপ্লাস্ট, রোডোপ্লাস্ট আর ফিওপ্লাস্ট। এবারে এই ক্যারোটিনোপ্লাস্টটা কী রকমের হয়? কী বর্ণের হয়? কমলা বর্ণের ক্যারোটিন। জেন্থোপ্লাস্ট হলুদ বর্ণের জেন্থোফিল হয়। আর রোডোপ্লাস্টটা লাল বর্ণের লাইকোপিন হয়। ফিওপ্লাস্টটা বাদামি বর্ণের হয়। এবারে বর্ণহীন প্লাস্টিড বা লিউকোপ্লাস্টিডকে আবার 3 ভাগ করা হয়। কি কি? অ্যামাইনোপ্লাস্ট, অ্যালায়োপ্লাস্ট, এলিউরিনোপ্লাস্ট। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে স্ট্রোমা কি? স্ট্রোমা অ্যান্সার হচ্ছে কোরোপ্লাস্টিডের ধাত্রকে স্ট্রোমা বলে। স্ট্রোমার মধ্যে চক্রাকার ডিএনএ, রাইবোজোম, উৎসেচক, বিভিন্ন ধাতব লবণ থাকে। কোরোপ্লাস্টিডের কাজ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 1 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্টিডে ফুলের দলমণ্ডলের বর্ণ গঠন করে পরাগযোগে সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফল ও বীজের বর্ণ গঠন করে তাদের বিস্তারে সাহায্য করে। তারপরে কোশ্চেন হচ্ছে ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভিতরের পর্দা ভিতরের দিকে প্রবর্ধিত হয়ে কি বলা হয়? তাকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া কত শক্তিকর বলে কেন? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। মাইটোকন্ড্রিয়া সবাস শোষণে সবাস শোষণে ক্রেবস চক্র ও জৈব জারণ ঘটায় কোষের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে প্রান্ত সরণিকর্ষ বা সাইন্যাপস কাকে বলে? এর কাজ কি? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে দুটি স্নায়ুকোষ বা নিউরন, যেটা স্নায়ুকোষ সেটাই নিউরন। ঠিক আছে, স্নায়ুকোষ আর নিউরন আলাদা নয়। দুটি স্নায়ুকোষ বা নিউরনের সংযোগস্থলে যে সূক্ষ্ম ফাঁক থাকে এবং যার মাধ্যমে স্নায়ু স্পন্দন এক নিউরন থেকে পরবর্তী নিউরনে পৌঁছায় তাকে কি বলা হয়?
প্রান্ত সরণীকর্ষ বা সাইন্যাপস বলে। এর কাজ কি আছে? রাসায়নিক সাইন্যাপসে নিউরো হরমোনের মাধ্যমে স্নায়ুস্পন্দন বা উদ্দীপনা প্রেরিত হয়। তড়িৎ সাইন্যাপসে উদ্দীপনা তড়িৎ প্রবাহের মাধ্যমে কি হয়? প্রবাহিত হয়। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হচ্ছে রক্তকে তরল যোগগুলো বলে কেন? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। রক্তকে তরল যোগগুলো বলার কারণ হচ্ছে রক্ত ভ্রূণজ মেসোটার্ম থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে রক্তে কোষ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি এবং ধাত্র তরল হয়, তাই এটি তরল করা। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ কী করছে? সাধন করছে, যোগাযোগ স্থাপন করছে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অগ্নাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে কী হয়? গঠিত হয় বা তৈরি হয়, সেই জন্য এটাকে মিশ্রগ্রন্থি বলছে। অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয় রস খরিত হয়, যার মধ্যে সকল প্রকার খাদ্য পরিপাককারী উৎসেচক থাকায় তা পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, আবার অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশটি হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যার আলফা কোষটা গ্লুকাগন এবং বিটা কোষ ইনসুলিন হরমোন ক্ষরণ করে, যে কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। কিছু কোশ্চেন দিয়েছি যেগুলো তোমরা নিজেরা করবে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন মস্তিষ্ক মেরুরস বা সিএসএফ কি? ঠিক আছে, এগুলোর অ্যান্সারগুলো তোমরা নিজেরাই করবে, আর যদি না পারো তাহলে কমেন্ট করে বলবে যে এই অ্যান্সারটি পারিনি, ওই অ্যান্সারটা পরের ভিডিওতে বলে দেওয়া হবে। ঠিক আছে, আর তারপর কোশ্চেন হচ্ছে মানবদেহের বৃক্ষের কাজ কি? তারপরে কোশ্চেন হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি কি? 50 নম্বরের কোশ্চেনটা হচ্ছে চিত্তসহ নিউরন বা স্নায়ুকোষের গঠনগত বৈশিষ্ট্য লেখো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 51 নম্বর কোশ্চেন হচ্ছে পেশিকলা কাকে বলে? পেশিকলার বৈশিষ্ট্য লেখো। এক্সন ও ডেন্ড্রনের মধ্যে পার্থক্য লেখো। ইন্টারক্রেটেড ডিস্ক কি? তারপর কোশ্চেন হচ্ছে চিত্রসহ ভাজক কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কোশ্চেন হচ্ছে চিত্রসহ একটি আদর্শ প্রাণীকোষের গঠন ও কাজ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চিত্রসহ একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন ও কার্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। লাইসোজোমের গঠন ও কাজ লেখো। চিত্রসহ ক্লোরোপ্লাস্টের গঠন ও কার্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। চিত্রসহ নিউক্লিয়াসের গঠন ও কাজ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন হচ্ছে ক্রিস্টি কি? তারপরে কোশ্চেন হচ্ছে জোন অফ এক্সক্লুশন কি? তারপর কোশ্চেন হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে ক্রিস্টি কি? তারপর কোশ্চেন হচ্ছে জোন অফ এক্সক্লুশন কি? তারপর কোশ্চেন মানবদেহে ভিটামিনের গুরুত্ব কি আছে? তারপর কোশ্চেন হচ্ছে ডিএনএ এর গঠন ও কাজ লেখো। তারপর কোশ্চেন অ্যামিনো অ্যাসিডের কাজগুলি লেখো। তারপর কোশ্চেন হচ্ছে এস্টার কি? তারপর কোশ্চেন হচ্ছে জীবদেহে জলের অভাব ঘটলে কি ঘটতে পারে? এটা ইম্পর্টেন্ট হচ্ছে। তারপর কোশ্চেন হচ্ছে আর্থ্রোপোডের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কোশ্চেন হচ্ছে নিডারিয়া পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, এই যেগুলো ডবল স্টার বা স্টার দেওয়া আছে সেগুলো বারবার করবে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং যে সাজেশনটা দিলাম সেই সাজেশনটা যদি ফলো করে যাও তাহলে 100% শিওর এখান থেকে কমন পাচ্ছ। ঠিক আছে, এটা গ্যারান্টি দিলাম। ওকে, বাই।